আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। 10 মাস পর গাজার সুড়ঙ্গ থেকে ইসরায়েলি জিম্মি উদ্ধার। এদিকে ইহুদিবাদী নিরাপত্তামন্ত্রীর বিরুদ্ধে খোদ ইসরায়েল কর্মকর্তাদের প্রতিবাদ এবং আশ্রয়ের জায়গাও পাচ্ছে না গাজার বস্তুচ্যুত বাসিন্দারা। এদিকে গত 6 জানুয়ারির মামলায় ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের কাছে বিজয় পরিকল্পনা উপস্থাপন করবে ইউক্রেন, বললেন জেলেনস্কি। এখন বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। 10 মাস পর গাজার সুড়ঙ্গ থেকে ইসরায়েলি জিম্মি উদ্ধার। ফিলিস্তিনের দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে হামাসের হাতে জিম্মি থাকা একজন ইসরায়েলিকে উদ্ধার করার কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি বাহিনী গতকাল মঙ্গলবার বলেছে এটা খুব জটিল অভিযান ছিল। হামাসের বন্দুকধারীদের হাতে জিম্মি হওয়া 10 মাসের বেশি সময় পার ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তি একজন পুরুষ, নাম কায়েদ ফারহান আল কাদি, বয়স 52 বছর। তিনি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেদুইন সম্প্রদায়ের মানুষ। গাজার সীমান্তবর্তী কিবুতজ এলাকায় তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতেন। উদ্ধারের পর ফারহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল আছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি বলেন, গাজায় ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে ফারহানকে উদ্ধার করা হয়। তবে এই অভিযানের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। একজন সামরিক কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে রয়টার্সকে বলেন, এই এলাকায় ফারহানকে পাওয়া গেছে। সেখানে ইসরায়েলি সেনারা কাজ করছিলেন। একটি জটিল নকশা সুড়ঙ্গ ব্যবস্থার হদিস করছিলেন তারা। ধারণা করা হচ্ছিল সেখানে বিস্ফোরক সহ হামাস যোদ্ধারা আছেন, সেই সঙ্গে ইসরায়েলি জিম্মিদের রাখা হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলি সেনারা যখন ফারহানের সন্ধান পান তখন তিনি একাই ছিলেন। পরে তাকে সুড়ঙ্গ থেকে বের করে আনা হয়। জিম্মিদের উদ্ধারের আগে যেসব অভিজ্ঞতা হয়েছিল এবারের অভিযানে তা কাজে লাগানো হয়েছে। ইহুদিবাদী নিরাপত্তার বিরুদ্ধে খোদ ইসরায়েল কর্মকর্তাদের প্রতিবাদ। পাস্টুডে আল আকসা মসজিদ চত্বরে একটি ইহুদি উপাসনালয় বা সিনগন নির্মাণের যে অভিপ্রায় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গ্যাভির ব্যক্ত করেছেন তার বিরুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আরবি বার্তা সংস্থা কুদুস আল আকবরিয়া এক রিপোর্ট জানিয়েছেন, মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ চত্বরে একটি ইহুদি উপাসনালয় বা সিনাগন নির্মাণের অভিপ্রায় ব্যক্ত করেছেন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির। পাস্টুডে ফার্সি জানাচ্ছে, বেন গাভির বলেছেন, আমাদের নীতি অনুযায়ী মুসলমানরা টেম্পল মাউন্টে নামাজ আদায় করতে পারে। আইন মুসলমান ও ইহুদিদের জন্য সমান এবং আমি সেখানে একটি সিনগন নির্মাণ করতে চাই। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী বরাত দিয়ে ইহুদিবাদী সামরিক রেডিও এ খবর দিয়েছে। বেন গাভিরের এই বক্তব্যের ব্যাপারে কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা প্রতিক্রিয়া জানিয়েছেন। ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী আরবেল এ সম্পর্কে বলেছেন, টেম্পল মাউন্টের ব্যাপারে নেতানিয়াহুর উচিত অবিলম্বে বেন গাভিরের লাগাম টেনে ধরা। অধিকৃত জেরুজালেমের আল কুদুসে সংঘর্ষ তীব্র হয়ে ওঠার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে আরবেল বলেন, বেন গ্যাভির অপরিণামদর্শী আচরণ প্রচুর রক্তপাত ঘটতে পারে। তার বক্তব্য ইরানের বিরুদ্ধে আমাদের কৌশলগত জোটকে হুমকির মুখে ফেলছে। ইসরায়েলি পার্লামেন্টের বিরোধী দল নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিড এ সম্পর্কে বলেছেন, গোটা অঞ্চল বেন গ্যাভিরের ব্যাপারে নেতানিয়াহুর দুর্বলতা সম্পর্কে সম্যক অবহিত, কারণ মন্ত্রিসভার উপর নেতানিয়াহুর কোনো নিয়ন্ত্রণ নেই। এমনকি যখন বেন গ্যাভির এই বক্তব্য আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করছে তখন তাকে প্রতিহত করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এসব সমালোচনা ওঠার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, আল আকসা মসজিদে ব্যাপারে তেল আবিবের নীতিতে কোনো আইনি পরিবর্তন আসেনি। এর আগে রোববার ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে লেবাননের হিজবুল্লাহর বড় ধরনের প্রতিশোধমূলক হামলার পর ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর ল্যাপিড বলেছিলেন, ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রীকে আজ বরখাস্ত করা উচিত ছিল, কিন্তু নেতানিয়াহু তার উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। ফিলিস্তিনের মুজাহিদিনী আন্দোলন বেন গ্যাভিরের বক্তব্যে তিনি তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, জেরুজালেম আল কুদুসকে ইহুদিকরণ করার সুদূরপ্রসারিত চক্রান্তের অংশ হিসেবে পরিকল্পিতভাবে বেন গ্যাভিরের মুখ দিয়ে সিনাগন নির্মাণের বক্তব্য প্রচার করা হয়েছে। আল আকসা মসজিদের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত এবং ইহুদিবাদীদের হাতে এই পবিত্র স্থাপনার পূর্ণ অবমাননার ব্যাপারে নিরাপত্তা অবলম্বন করার জন্য এই সংগঠনটি আরব ও মুসলিম দেশগুলোর তীব্র নিন্দা জানিয়েছে।
মসজিদুল আল আকসার ইমাম ও খতিব শেখ আকরামা সাবরি আল জাজিরা নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আল আকসা মসজিদের উপর ইহুদিদের মালিকানা দাবি করার কোনো দলিল বেন গাভিরের কাছে নেই। তিনি এই দাবি উত্থাপন করে বরং জনমতের সামনে অপমানিত হয়েছেন এবং এখন নিজের অপমানের বদলা নেওয়ার জন্য পরিস্থিতিকে উত্তেজনাকর করে তোলার চেষ্টা করেছেন। শেখ সাবরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আল আকসা মসজিদের পরিপূর্ণ মালিকানা মুসলমানদের এবং অন্য কোনো ধর্মের অনুসারীরা যেন ওই মসজিদ চত্বরের নিকটবর্তী হওয়ার চেষ্টা না করে। আশ্রয়ের জায়গা পাচ্ছে না গাজার বস্তুচ্যুত বাসিন্দারা। ফিলিস্তিনের গাজার মধ্যে ও দক্ষিণাঞ্চলের স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। তারা নতুন নতুন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এতে বস্তুচ্যুত বাসিন্দারা আশ্রয়ের জায়গা পাচ্ছে না। অনেকেই আশ্রয় নিয়েছে সমুদ্র সৈকতে। কায়রোয় চলমান যুদ্ধবিরতি আলোচনায় সুনির্দিষ্ট ফল আসার সম্ভাবনা ক্ষীণ। যুদ্ধ শেষ হলে গাজা উপত্যকার ফিলাডেলফি ও নেতাজেমির করিডোরের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এ নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে বিভক্তি রয়েছে। কয়েকদিন ধরে গাজার বিভিন্ন এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। প্রায় 10 মাস ধরে চলা যুদ্ধে যা সবচেয়ে বেশি। এতে মানবিক ও নিরাপদ ঘোষিত অঞ্চল কমে যায় ফিলিস্তিনিদের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘ ও ত্রাণকাজী নিয়োজিত কর্মকর্তারা। ইসরায়েলি বাহিনীর হামলার মুখে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস ও মধ্য গাজার দেইর আল বালাহতে সবচেয়ে বেশি বস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার অবস্থান করছে। তারা জানান, এখন তাদের সমুদ্র সৈকতের কাছে স্থাপিত তাঁবুতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 6 জানুয়ারির মামলায় ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালে নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চক্রান্ত সংক্রান্ত করা মামলায় একটি নতুন অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দেশটির স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ নতুন অভিযোগটি এনেছেন। ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালে নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চক্রান্ত সংক্রান্ত মামলাটি করা হয়েছিল গত বছর। এতে অভিযোগ ছিল 4টি। নতুন সংশোধিত অভিযোগে সেই 4টি অভিযোগই রয়েছে, তবে সেগুলোর আওতা আগের চেয়ে কমেছে। নতুন অভিযোগের বিশেষ দিক হলো এতে ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয় বরং দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে একজন রাজনৈতিক নেতা হিসেবে তার পুনরায় নির্বাচিত হতে চাওয়াকে চ্যালেঞ্জ করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনের জেলা বিচারক তানিয়া চুটকান নতুন অভিযোগ নিয়ে শুনানি করবেন বলে আশা করা হচ্ছে। তখন মামলাটি কিভাবে এগোবে সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের গত বছর করা মামলাটি থেকে গত 1 জুলাই ট্রাম্পকে দায়মুক্ত দেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতা বলে তিনি এই দায়মুক্তি পান বলে তখন মন্তব্য করেছিলেন আদালত। দেশটির সর্বোচ্চ আদালতের দায়মুক্তির কারণে ট্রাম্পের বিরুদ্ধে উত্থাপিত নতুন অভিযোগের আওতা কমে এসেছে। তাই সুপ্রিম কোর্টের দায়মুক্তির রায়ের ভিত্তিতেই জেলা বিচারক তানিয়া চুটকানকে সিদ্ধান্ত নিতে হবে। তবে দেশটির আগামী 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগে মামলাটির বিচার প্রক্রিয়া তেমন একটা এগোবে না বলে ধারণা করা হচ্ছে। এদিকে নতুন অভিযোগের কঠোর সমালোচনা করছে ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, পুরো মামলাটি সুপ্রিম কোর্টের দায়মুক্তির রায়ের ভিত্তিতেই পরিচালিত হতে হবে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে পাশ করানোর জন্য স্মিথ এই মামলা নতুন করে উত্থাপন করেছেন। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচন জয়ের ফল মানতে পারছিলেন না ট্রাম্প। তাই প্রেসিডেন্ট জো বাইডেনকে বিজয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের দিন 2021 সালের 6 জানুয়ারি দেশটির কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকেরা হামলা চালান। অভিযোগ রয়েছে এতে ট্রাম্পের ইন্ধন ছিল। নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চেষ্টা অভিযোগে গত বছর ট্রাম্পের বিরুদ্ধে একটি মামলা হয়। মামলাটির সব অভিযোগে স্বীকার করেছেন ট্রাম্প। এই অভিযোগ সহ তার বিরুদ্ধে করা অন্যান্য মামলাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের কাছে বিজয় পরিকল্পনা উপস্থাপন করবে ইউক্রেন, জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই শেষ হবে। তবে আলোচনায় ইউক্রেনকে একটি শক্তিশালী অবস্থানে থাকতে হবে। এজন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীদের কাছে তিনি একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে
সম্মেলনে জেলেনস্কি এইসব কথা বলেন। তিনি জানান ৩ সপ্তাহ আগে রুশ ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশ সেই বিজয় পরিকল্পনারই অংশ। পরিকল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক বিভিন্ন বিষয়ও যুক্ত করা হবে। জেলেনস্কি বলেন, পরিকল্পনার মূল বিষয় হলো রাশিয়াকে যুদ্ধ শেষ করতে বাধ্য করা। আমি চাই এমনভাবে যুদ্ধটি শেষ করা হোক যা ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গত হবে। বিজয় পরিকল্পনায় কি কি থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি জেলেনস্কি। তবে এই পরিকল্পনা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। জেলেনস্কি জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরের মাসে তিনি নিউ ইয়র্কে যাওয়ার কথা ভাবছেন। সফরে বাইডেনের সঙ্গে বৈঠকে প্রস্তুতি নিচ্ছেন তিনি। জাতিসংঘের এই অধিবেশনকে পরবর্তী ইউক্রেন শান্তি সম্মেলন সফল করতে কাজে লাগবেন জেলেনস্কি। শান্তি সম্মেলিত কবে হবে তা এখনও ঠিক করা হয়নি, তবে এতে রাশিয়ার অংশগ্রহণ চায় ইউক্রেন। গত জুন মাসে ইউক্রেন নিয়ে প্রথম আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সুইজারল্যান্ডে। এতে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। বিশ্বের অনেক দেশ যোগ দিলেও আমন্ত্রণ সত্ত্বেও তাতে প্রতিনিধি দল পাঠায়নি চীন। শান্তি আলোচনার বিষয়ে 19 আগস্ট রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশের পর কিয়েভের সঙ্গে কোনো শান্তি আলোচনা হতে পারে না। গত সপ্তাহে কিয়েভ সফর শেষে গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনালাপে মোদী পুতিনকে জানান তিনি চান আলোচনার মাধ্যমে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হোক। বিবিসি জানায় 6 আগস্ট সীমান্তবর্তী রাশিয়ায় কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করে ইউক্রেন। কিয়েভের দাবি তারা এখন পর্যন্ত রাশিয়ার 1294 বর্গ কিলোমিটার অঞ্চল ও 100 বসতি দখল নিয়েছে। বিবিসি এসব তথ্যের সত্যতা যাচাই করে দেখতে পারেননি।